জগদীশ গুপ্তের দিবসের শেষে দ্বিতীয় পর্ব অর্থাৎ গদ্যাংশটিকে দুই ভাগে বিভক্ত করে আলোচনা করা হচ্ছে। এই আলোচনায় আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। প্রথম পর্বের ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই তোমরা সেই ভিডিওটিকে দেখবে। প্রথম ভিডিওতে বা পর্বে আমরা আলোচনা করেছি রতি নাপিতের বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য এবং তার একমাত্র পুত্র পাঁচুর সেই অসংলগ্ন কথার মাধ্যমে রতি এবং নাপিতের বিভিন্ন মনে সংশয় সন্দেহ, পরিশেষে রতি নাপিতের সংকল্প তাকে কামদা নদীতে স্নান করিয়ে নিয়ে আসবে। অন্যদিন তেল মাখিবার সময় পাঁচু ছটপট করিত, আজ সে দাঁড়াইয়া নির্বিবাদে তেল মাখিল এবং বাপের গামছাখানা হাতে করিয়া তার পিছন পিছন ঘাটে নামিল। অর্থাৎ রতি নাপিত পাঁচুকে নিয়ে স্নানে যাত্রা করল। স্নানার্থীগণের উঠার নামার সুবিধার জন্য পার কাটিয়া জল পর্যন্ত ঢালু করিয়া দেওয়া হইয়াছে। জলের ধার পর্যন্ত নামিয়া আসিয়া রতি থমকাইয়া দাঁড়াইল, তার কেমন ভয় ভয় করিতে লাগিল। নিস্তরঙ্গ বিস্তীর্ণ আবিল জলরাশি যেন ভয়ঙ্কর নিঃশব্দে মধ্যাহ্ন রৌদ্রে শানিত অস্ত্রের মতো ঝকঝক করিতেছে। দুর্লঙ্ঘ তীব্র স্রোত ছুটিয়া চলিয়াছে। এত বড় একটা গতিবেগ, অথচ তার শব্দ নাই, অবয়ব নাই, ভালো করিয়া সে যেন চোখে পড়ে না। যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দ গম্ভীর গতির অনির্দেশ্য বহিরবয়ব ব্যাপিয়া স্তম্ভিত হইয়া আছে। অর্থাৎ জলের ধার পর্যন্ত নামিয়া আসিয়া রতি থমকাইয়া দাঁড়াইল। রতি জলের ধারের কাছে গিয়ে যেন থমকে গেল এবং তারও যেন ভয় ভয় করতে লাগলো। যে নিস্তরঙ্গ বিস্তীর্ণ জলরাশি যেন ভয়ঙ্কর নিঃশব্দে মধ্যাহ্নের রৌদ্রে শানিত অস্ত্রের মতো ঝকঝক করতেছে। এখানে এই কামদা নদীর সেই বিস্তীর্ণ জলরাশির ভয়ঙ্করতাকে তুলে ধরা হয়েছে। জলের কাছে এসে তার যেন ভয় করতে লাগলো এবং এই নিস্তরঙ্গ মানে তরঙ্গ না থাকা, এই তরঙ্গ না থাকা বিস্তীর্ণ জলরাশিকে যেন তার ভয় হয়। ভয়ঙ্কর নিঃশব্দের এই মধ্যাহ্নের রৌদ্রে যেন সেই জলরাশি শানিত অস্ত্রের মতো ঝকঝক করছে। দুর্লঙ্ঘ তীব্র স্রোত যেন ছুটে চলেছে। এত বড় একটা গতিবেগ রয়েছে, তবু যেন তার শব্দ নেই, নেই কোনো অবয়ব, ভালো করে সে যেন চোখে পড়ে না। যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দ গম্ভীর গতির অনির্দেশ্য বহিরাবয়ব ব্যাপিয়া স্তম্ভিত হইয়াছে। অর্থাৎ বহিরাবয়ব মানে হচ্ছে বাইরের যে অবয়বটা রয়েছে সেটা যেন অনির্দেশ্য হয়ে গেছে, কোন উদ্দেশ্যহীন গতিতে পরিণত হয়ে গেছে। এত গতি থাকা সত্ত্বেও যেন নিঃশব্দ হয়ে সেই জলরাশি বয়ে চলেছে। এই ধরনের পরিবেশ দেখে রতিরও যেন ভয় হয়েছে। এমন নিদারুণ নিষ্করুণ রূপ লইয়া এই প্রিয় নদীটি আর কোনোদিন তার চোখে পড়ে নাই। অর্থাৎ এতদিন ধরে দেখে আসা কামদা নদীকে যেন সে নতুন করে আবিষ্কার করেছে। এই নিদারুণ নিষ্করুণ রূপটি, তার সেই প্রিয় নদীর নিদারুণ নিষ্করুণ রূপটি যেন আগে কখনো চোখে পড়েনি। ইহার বাহিরটা আজ এমন ভয়াবহ,
না জানি ইহার দুর্নিরীক্ষ অতল গর্ভে কত হিংসা দংষ্ট্রা মেলিয়া ফিরিতেছে। রতি শিহরিয়া উঠিল, অর্থাৎ কামদা নদীর ভয়ঙ্করতা, আজকের ভয়ঙ্করতা দেখে রতি যেন শিহরে শিহরে শিহরিয়া উঠিল, মানে চমকে গেল, অবাক হয়ে গেল। শঙ্কিত তীক্ষ্ণ দৃষ্টিতে সে সম্মুখে দক্ষিণে ও বামে যতদূর পর্যন্ত চাহিয়া দেখিল, নদীর নিষ্কম্প বক্ষে একটি বুদবুদও কোথাও নাই। ঠিক সম্মুখে ওপারের বালুচর দুটি গ্রামের বনপ্রান্তের মধ্যে দিয়া বহিয়া বহুদূরে গিয়া দিক প্রান্তে মিশিয়াছে। সন্ধিস্থলটা ধূম্রধূসর দীর্ঘ একটা রেখার মতন প্রসারিত বালুকা রাশির নগ্ন রিক্ত শুভ্রতাকে সবুজ বুটিতে সাজাইয়া দূর দূরান্তে স্থানে স্থানে তৃণস্তূপ জন্মিয়াছে। নদীর দুই তীর নির্জন নিঃশব্দ। রতি ভাবিতে লাগিল, এক কথায় এখানে তার প্রিয় নদী কামদার যেন ভয়ঙ্করতাকে নিরীক্ষণ করেছে। সেই ভয়ঙ্করতা দেখে সেও যেন ভীত হয়ে পড়েছে। পাঁচু হঠাৎ সভয়ে একটা চিৎকার করিয়া ছুটিয়া আসিয়া দুই হাতে রতিকে জড়াইয়া ধরিয়া বলিল, ওটা কি? পাঁচুর ভয়ের কারণটা রতিও দেখিয়াছিল। একটা জলচর কোদাকার জানোয়ার হুস করিয়া ভাসিয়া উঠিয়াই ডিগবাজি খাইয়া তলাইয়া গিয়াছিল। পাঁচুর ভয় দেখিয়া রতি হাসিয়া বলিল, শুশুক মাছ তাড়া করছে। অর্থাৎ একটি শুশুক দেখে পাঁচু ভয় করেছিল এবং পরে রতিকে জড়িয়ে ধরেছে। পাঁচু জিজ্ঞাসা করিল, কেন বাবা, খাবে বলে? ওরা বড় রুই কাতলা মারিয়া খায় শুনিয়া পাঁচুর বিস্ময়ের সীমা রহিল না। জলের ভিতর তো অন্ধকার, কেমন করিয়া খুঁজিয়া পায়? এই ক্ষুদ্র ঘটনায় এবং একটু হাসিতে পাইয়া রতির ভয়ের অভিভূত ভাবটা কাটিয়া গেল। তখন তাহার মনে পড়িল, কামদায় কুমির ভাসিতে এ গ্রামে কখনো দেখে নাই। এমনকি সুদূরের জনশ্রুতি আসিয়াও এই গ্রামের কানে কখনো পৌঁছায় নাই। তবে ভয় কিসের? ভয় করিয়া পাছে গভীর জলে পড়িতে হয়, এই ভয়ে অতি সন্তর্পণে পা বাড়াইয়া রতি হাঁটু জলে নামিল। পাঁচুকে হাঁটুর কাছে টানিয়া লইল এবং এক হাতে ডানা ধরিয়া অন্য হাতে তার গা মজিয়া দিল। দুই ডানা ধরিয়া তাহাকে ডুব দেওয়াইল, তারপর উপরে গিয়ে তুলিয়া গা মুছিয়া দিয়া পাঁচুকে বাড়ি পাঠাইয়া দিল। তাহলে আমরা এখানে দেখলাম যে শুশুক ভেসে উঠেছে, সেই শুশুকের জন্য পাঁচু একটু ভয় পেলেও পরে পাঁচুকে নিয়ে হাঁটু জলে রতি নেমে তাকে স্নান করিয়ে দেয় এবং স্নান শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। রতি হাসিতে হাসিতে বলিল, পাঁচু কই রে? রান্নাঘরের ভিতর হইতে ভারী গলায় পাঁচু বলিল, খাচ্ছি বাবা। কেমন কুমিরে নেয়নি তো? মায়ের মুখের দিকে চাহিয়া পাঁচু হাসিতে হাসিতে বলিল, না। নারানী বলিল, ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে। অর্থাৎ তার মনের যে ভয় সন্দেহ ছিল সেটি দূর হয়ে গিয়েছে স্নানের পরে। সেই দিন বিকালে ঘুম ভাঙ্গিয়া নারানী বারান্দায় আসিতেই তাহাকে দেখিয়া পাঁচুরই সমবয়সী অনেকগুলি ছেলে মেয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল। বিদ্যুৎ বেগে মানে হলো দ্রুত বেগে যেন তারা হারিয়ে গেল। তাহাদের এই অকস্মাৎ পলায়নের হেতু নির্ণয় করিতে আসিয়া যে ব্যাপারের ভগ্নাবশেষ নারানীর চোখে পড়িল তাহার তুলনা বুঝি কোথাও নাই। নারানী গালে হাত দিয়া একেবারে থ হইয়া গেলেও হাঁকিল পাঁচু। পাঁচুর সঙ্গীরা বোধ হয় এক দৌড়ে বাড়ি যাইয়া উঠিয়াছিল, কিন্তু পাঁচু তাহাদের দেখা দেখি ছুটিতে আরম্ভ করিলেও বাড়ির সীমানার বাহিরে যাইতে পারে নাই। মায়ের ডাক শুনিয়া রান্নাঘরের আড়াল হইতে বাহির হইয়া অত্যন্ত জড়সড় ভাবে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। ছেলের মূর্তি দেখিয়া নারানীর ব্রহ্মাণ্ড জ্বলিয়া গেল। নারানীর ব্রহ্মাণ্ড জ্বলে যাওয়া বলতে এখানে অনেক প্রচন্ড রেগে গেল। কারণ ছেলে কাঁঠাল
অন্যান্যদের সঙ্গে কাঁঠাল চুরি করতে গিয়ে সারা শরীরে যেন কাঁঠালের আঠা লাগিয়ে দিয়েছে। ব্যাপারটা কি? নারানী যখন ঘুমাইতেছিল তখন পাঁচু ও তার সঙ্গীরা ঘরে রাখা ছোট একটা পাকা কাঁঠাল চুরি করিয়া ভাঙ্গিয়া খাইতেছে। কিন্তু কাঁঠাল ভাঙ্গিয়া খাইবার ঠিক পদ্ধতিটি জানা না থাকায় ছেলে কাঁঠালের গাঢ় রসে সর্বদেহ আপ্লুত করিয়া ফেলিয়াছে। তাহার উপর আনন্দের আবেগে উঠানে ধুলায় গোড়াগড়িও দিয়াছে। কাজেই ছেলের মূর্তি দেখিয়া মায়ের ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবারই কথা। অর্থাৎ নারায়ণীর ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিল। কেন ছেলের মূর্তি দেখে নারায়ণীর ব্রহ্মাণ্ড জ্বলে উঠল, তার কারণটি কি? তখন প্রশ্নের উত্তর দিতে হবে যে নারায়ণী যখন ঘুম থেকে উঠেছিল তখন পাঁচু আর তার সঙ্গীরা পাকা কাঁঠাল চুরি করে ভেঙে খাচ্ছিল। সেই কাঁঠাল ভেঙে খাওয়ার পদ্ধতিটা যেমন তাদের জানা ছিল না, তেমনি আনন্দে আপ্লুত হয়ে তারা উঠানের ধুলায় গোড়াগড়িও দিয়েছিল। তাতে ছেলের এক অদ্ভুত মূর্তি তৈরি হয়েছে। সেই মূর্তি দেখে তার মায়ের অর্থাৎ নারায়ণীর ব্রহ্মাণ্ড জ্বলে উঠেছে, অর্থাৎ প্রচন্ড রেগে গিয়েছে। অপরাধী গণের মধ্যে পাঁচুই একা ধরা পড়িয়া মায়ের রুষ্ট চক্ষুর সম্মুখে আসিয়া দাঁড়াইয়া কাঁদিয়া ফেলিল। রুষ্ট চক্ষু মানে রেগে যাওয়া। প্রচন্ড রেগে গিয়েছে, রেগে যাওয়া ফলে পাঁচু মার খাইতে খাইতে বাঁচিয়া গেল। এত বেলা পর্যন্ত সে যে বড় ত্রাসের ক্লেশ সহ্য করিয়াছে, কিন্তু তার অকারণ আর্তনাদে এবং নারায়ণীর ক্রুদ্ধ চিৎকারে রতির ঘুম ভাঙ্গিয়া গেল। সে বাহিরে আসিয়া গা মোড়া দিয়া বলিল, যেমন ছেলের গোলা তেমনি তার হয়েছে কি। এখানে যেমন ছেলের গোলা বলতে নারায়ণীর ছেলে পাঁচুর কথা বলা হয়েছে, তেমনি তার বলতে এখানে নারায়ণীর কথা বলা হয়েছে। অর্থাৎ নারায়ণীও তার অদ্ভুত মূর্তি দেখে চেঁচামেচি করেছিল। তখন প্রতিনাপিত তার কাছে জানতে চেয়েছে। নারায়ণী বলিল, হয়েছে আমার শ্রাদ্ধ, চুরি করে কাঁঠাল খাওয়া হয়েছে, ছেলের বিদ্যে কত। বলিয়া সে এমনি ভাবে রতির দিকে চাহিল যেন চুরি করিয়া কাঁঠাল খাওয়াটা পুরুষ জাতের মধ্যে অত্যন্ত ব্যাপক। রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল, থামো, আর চেঁচিও না, আমি গিয়ে ধুয়ে আনছি, তা হলে তো হবে। বলিয়া সে উঠানে নামিল। পাঁচুর হাতে খেলার একটা ঘর ছিল, সেটি হাতে করিয়া অপরাধী পাঁচু চোখের জল ফেলিতে ফেলিতে বাপের আগে আগে নদীর দিকে চলিল। অর্থাৎ কাঁঠাল খাওয়ার পরে তার শরীরে ধুলোবালি এবং গাঢ় রস লেগেছিল, সেগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য রতি নাপিত পাঁচুকে নিয়ে যাচ্ছিল আবার তাকে স্নান করিয়ে দেওয়ার জন্য। রতি তাহাকে জলে ফেলিয়া বেশ করিয়া রগড়াইয়া ধুইয়া তুলিয়া আনিল। খানিকটা দূর উঠিয়া আসিয়া পাঁচু হঠাৎ থামিয়া বলিয়া উঠিল, বাবা, আমার ঘট। অর্থাৎ তার ঘরটি ঘাটের কাছেই পড়েছিল। উভয়ে ফিরিয়া দেখিল জলের ধারেই ঘট পড়িয়া আছে। পাঁচু আকুল হইয়া বলিল, নিয়ে আসি বাবা। রতি বলিল, যা। পাঁচু হেঁট হইয়া ঘট তুলিয়া লইয়া ফিরিয়া দাঁড়াইয়াছে। এমন সময় তাহারই একান্ত সন্নিকটে দুটি সুবৃহৎ চক্ষু নিঃশব্দে জলের উপরে ভাসিয়া উঠিল। অর্থাৎ যখন পাঁচু জলের ধারে ঘট নিতে গিয়েছিল, ঠিক ওই সময় তাহার একান্ত সন্নিকটে একদম কাছে, তারই কাছে দুইটা সুবৃহৎ চক্ষু যেন নিঃশব্দে জলের উপর ভেসে উঠল। পর মুহূর্তে সে স্থানের জল আলোড়িত হইয়া উঠিল। লেজটা একবার চমক দিয়া বিদ্যুৎ বেগে ঘুরাইয়া গেল এবং চোখের পলক না পড়িতেই পাঁচু জলে পড়িয়া অদৃশ্য হইয়া গেল। অর্থাৎ এক মুহূর্তে ওই নিঃশব্দে ভেসে ওঠা দুই চক্ষু যেন বিদ্যুৎ বেগে ঘুরে এসে পাঁচুকে নিয়ে চলে গেল। মুদ্রিত চক্ষু, আড়ষ্ট জিহ্ব, ভয়ার্ত রতির স্তম্ভিত বিমূঢ় ভাবটা কাটিতে বেশি সময় লাগিল না। মুদ্রিত চক্ষু, আড়ষ্ট জিহ্ব,
ভয়ার্ত রতি হঠাৎ সেই পরিস্থিতি দেখে যেন সে স্তম্ভিত বিমূঢ় হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। সেই ভাবটা কিছুক্ষণের মধ্যেই কেটে যায়। পরক্ষণে তাহার মুহুর্মুহু তীব্র আর্তনাদে দেখিতে দেখিতে নদী তীর জোনাকীর্ণ হইয়া উঠিল। অর্থাৎ তার আচমকা চিৎকারে খুব কম সময়ের মধ্যে নদীর তীর যেন জনগণে ভর্তি হয়ে গেল। যখন ওপারের কাছাকাছি পাঁচুকে পুনর্বার দেখা গেল, তখন সে কুম্ভীরের মুখে নিশ্চল। অর্থাৎ আরেক তার কিছুক্ষণ পরে যখন পাঁচুকে আরেকবার দেখা গেল ওপারে, নদীর ওপারে, তখন সে কুম্ভীরের মুখে যেন নিশ্চল হয়ে আসে। জনতা হায় হায় করিয়া উঠিল। পাঁচুর মৃত্যুর পাণ্ডুর মুখে ওর উপর সূর্যের শেষ রক্তরশ্মি জ্বলিতে লাগিল। সূর্যকে ভক্ষ্য নিবেদন করিয়া লইয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল। অর্থাৎ সূর্যকে যেন একবার ভক্ষ্য প্রদান করে সেই কুমির পাঁচুকে নিয়ে যেন অদৃশ্য হয়ে গেল। কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখিল না, সে তখন মূর্ছিতা। পাঁচুর এরকম খবর শুনে পাঁচুর মা নারানী সেদিকে অজ্ঞান হয়ে পড়েছিল। সেই একমাত্র এই কুম্ভীরে নিয়ে যাওয়ার ঘটনাটিকে দেখতে পেল না। পাঠবোধ অংশ থেকে আমরা জানতে পারবো আসলে এই গল্পে কি বলতে চেয়েছে জগদীশ গুপ্ত। এই গল্পে কুচক্রী নিয়তির আবির্ভাব ঘটেছে কাকতালীয় ভাবে। অর্থাৎ হঠাৎ করেই আচমকাই এই কুচক্রী নিয়তির আবির্ভাব ঘটেছে। কিন্তু শিশু পাঁচুর মনে হঠাৎ জেগে ওঠা উপলব্ধির সঙ্গে এখানে দেখতে পাই মায়ের সহজাত আতঙ্ক। শিশুর মনে হঠাৎ যে উপলব্ধিটা জেগে উঠেছে তাকে কুমিরে নিয়ে যাবে, সেই উপলব্ধির পাশাপাশি তার মা নারানীর মনেও যেন আতঙ্ক সংশয় দেখা দিয়েছে। পাঁচুর আগে নারানীর 3টি সন্তান মারা গিয়েছিল, সেই থেকে একটি আতঙ্ক তার মনে জন্ম লাভ করেছে। অবশ্যই পাঁচুর আগে নারানীর 3টি সন্তান মারা গিয়েছিল, সেই থেকে একটি আতঙ্ক তার মনে কাজ করেছে। সেই আতঙ্ক যেন তাকে সন্দেহের পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। পাঁচুকেও বুঝি হারাতে হবে। পাঁচুকে নিয়েও যেন সে সংশয়ে থাকে, আতঙ্কে থাকে। পূর্ব ঘটিত ব্যাপার মানুষের মনের ভাবনাকে প্রভাবিত করে। এই সর্বজনীন সত্যটির ধারক ও বাহক হলো নারায়ণী। এই পূর্ব ঘটিত ব্যাপারটা মানুষের মনকে যে প্রভাবিত করে সেটি প্রমাণ পায় নারায়ণীর মন থেকে, ভাবনা থেকে। নারায়ণী সেই ভাবনাকে ধারণ করেছে। এই সত্যটি ছাত্রছাত্রীদের বোধের সীমানায় পৌঁছে দেওয়াই এই গল্পটির একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ পূর্ব ঘটিত উপলব্ধি যে পরবর্তীকালে বিপদ বা ভয়ঙ্কর হয়ে যেতে পারে, সেই ঘটনাগুলোই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে এই গল্পটিকে এখানে তুলে ধরা হয়েছে। আমরা তাহলে এই গল্পের মাধ্যমে জানতে পারলাম একটি রতি নাপিতের সংসারের কথা। রতি নাপিতের একমাত্র সন্তান পাঁচু, 5 বছর বয়স, এবং তার স্ত্রী নারানী। এই 3 জনের সংসারে অনেক আরাধনা করে পাঁচুকে পেয়ে পাঁচুর কথা অনুসারে, উপলব্ধি অনুসারে শেষে সেই কুমিরের মুখেই তাকে পড়তে হয়েছে। এখানে নিয়তিকে কুচক্রী হিসেবে কল্পনা করা হয়েছে, যেন এই ঘটনা কাকতালীয় ভাবেই ঘটে গেছে। এইভাবে গল্পটি শেষ হয়েছে। গল্পটি আলোচনায় যদি তোমরা সমৃদ্ধ হয়ে থাকো, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং ভালো লাগা কিংবা পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ।